অর্থনীতির আকার ছোট হয়ে গিয়েছে এই কথাটা আমার মনে হয় সরকারের কট্টর সমালোচকেরাও বলবেন না। অর্থনীতি রিট্র্যাক্ট যখন করে, রিসেশন যখন হয়, তখন হচ্ছে অর্থনীতির আকারটা ছোট হয়। আর যখন প্রবৃদ্ধি হয়, গ্রোথ হয়, তখন সেই গ্রোথের সাথে কিছুটা ইনফ্লেশন হয়। ইনফ্লেশন আমাদের কিন্তু সার্বিকভাবে সম্পূর্ণ ইনফ্লেশনটা কিন্তু আমাদের জন্য সমস্যা না। সমস্যাটা হচ্ছে ফুড প্রাইস ইনফ্লেশন, যেটা জীবনযাত্রার সাথে সম্পর্কিত। সেটা জ্বালানি যে মূল্য জীবনযাত্রার সাথে সম্পর্কিত সরাসরি যেগুলো ইনফ্লেশন, সেগুলো হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। সেগুলোর জন্য অলরেডি আপনারা জানেন যে সামাজিক যে সোশ্যাল সেফটি নেট, সেটা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। তাই অর্থনীতি সংকুচিত হয়েছে এই কথাটা একেবারেই সঠিক নয়। অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে এবং প্রবৃদ্ধির একটি পার্শ্ব প্রতিক্রিয়াই বলতে পারেন, বা প্রবৃদ্ধির সাথেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন একটু হবেই। অ্যাসেট প্রাইসের ভ্যালুয়েশন সেটা বাড়বে, আর অন্যান্য জিনিসের দাম বাড়বে। তবে যে জিনিসগুলোর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, সরকার সে ব্যাপারে সবসময় সচেষ্ট। আর আমাদের দেশে যে ফুড প্রাইস ইনফ্লেশনের যে কথাটা বলা হচ্ছে, সেটা আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আঞ্চলিক মানদণ্ড যেটা রিজিওনাল স্ট্যান্ডার্ড অফ ইনফ্লেশন যেটা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ফুড প্রাইস ইনফ্লেশন এবং পার্শ্ববর্তী দেশসমূহ, ভারত বা আমরা যদি বলি আশেপাশের দেশসমূহ, সেখানে কিন্তু ফুড প্রাইস ইনফ্লেশনের ক্ষেত্রে কাছাকাছি মাত্রায় কিন্তু আছে। এত বেশি পরিমাণ আমরা যদি বলি যে আমাদের 15% যদি আপনি যেটা বলছেন, সেটা আসলে তথ্যগতভাবে কোথা থেকে আপনি পেয়েছেন আমি জানি না, তবে সেটা তুলনামূলক আপনাকে বলতে হবে পার্শ্ববর্তী দেশসমূহে। আর যে সমস্ত দেশ থেকে আমরা সোর্স করি, সেখানে কতটুকু ইনফ্লেশন হয়েছে। আমরা যে সমস্ত দেশ থেকে সোর্স করছি, সেখানে সেই সমস্ত দেশগুলোতেও ইনফ্লেশন, খাদ্যপণ্যের মূল্য বেড়েছে, জ্বালানি তেলের মূল্য বেড়েছে, ক্যারিং চার্জ বেড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে ইনফ্লেশনটা সার্বিকভাবে না বলে আমাদেরকে ফুড প্রাইস ইনফ্লেশনটা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন আপনি হিসাব করবেন, তখন তো ফুড প্রাইস ইনফ্লেশনটাই সবচেয়ে চ্যালেঞ্জিং হয়। তো সেটাই হয়েছে। তবে রিট্রাকশন হচ্ছে, রিসেশন হচ্ছে, আমরা তো রিসেশনের আশেপাশেও নেই। আমাদের গ্রোথ টার্গেট হচ্ছে এখন রেট অফ গ্রোথ আমরা বলছি 6%, অর্থাৎ আমার ইকোনমি কিন্তু এক্সপ্যান্ডিং। এক্সপ্যানশনের যে হার, সেটা ইনফ্লেশনের কথা মাথায় রেখে আমরা লক্ষ্যমাত্রাটা কিছুটা কমিয়েছি, হারটা, অর্থাৎ রেট অফ গ্রোথ, নট দ্য সাইজ অফ দ্য ইকোনমি। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাইজ অফ দ্য ইকোনমি উইল কিপ এক্সপ্যান্ডিং ইভেন ইফ ইট ইজ 1% গ্রোথ। তো সেটা কিন্তু আমার মনে হয় আপনার একটু বিষয়টা আবারও ভেবে প্রশ্নটা করা উচিত ছিল, সেটা যথাযথ না। সরকার তার বাজেট ঘাটতি, পৃথিবীর সব দেশেই কিন্তু বাজেটের যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য শতভাগ কখনোই সেখানে অর্জিত হয় না। পৃথিবীর কোনো দেশেই সাধারণত হয় না। আর আমাদের যে এখন 35তম, আমাদের বিশাল যে অর্থনীতি, প্রায় 33তম জিডিপি আমাদের সারা পৃথিবীর সাথে তুলনা করতে গেলে, স্বাভাবিকভাবেই যে লক্ষ্যমাত্রা থাকবে সেটা শতভাগ অর্জিত হবে না। তবে ঘাটতির যে বিষয়টি, সেই ঘাটতির বিষয়টা সাধারণত 6% মতন, 5-এর মধ্যে থাকাটাই হচ্ছে আমাদের 5-এর মধ্যে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা এখন আমাদের হচ্ছে 4.6% বাজেট ঘাটতিটি এই বাজেটে। তো সেটা যে লক্ষ্যমাত্রা, তার চাইতে অনেক নিচে আছে। এবং উন্নত দেশগুলোর থেকে যদি আপনি দেখেন, সেখানে 6%-এর ঊর্ধ্বে থাকে ঘাটতি। মার্কিন যুক্তরাষ্ট্রেরটা আমরা গতকাল চেক করলাম, সেটা প্রায় 6.8% বোধহয় সেই ধরনের একটা তথ্য আসলো। আর আমাদের কিন্তু সরকারের যে ঋণ সার্বিকভাবে, সেটা আঞ্চলিক মানদণ্ডে, আবারও বলছি, অনেক কম। তো সেই হিসেবে এমন কোনো পরিস্থিতি নেই যে আমরা ঋণগ্রস্ত অর্থনীতি, ঋণগ্রস্ত দেশ হিসেবে একেবারে পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। যেভাবে করে প্রচারণাটা করা হচ্ছে অনেক জায়গাতে, সেইটার আশেপাশেও এই অবস্থা নেই। এবং একই ধরনের প্রচারণা করোনার সময়ও করা হয়েছিল। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় পড়বে, করোনা পরবর্তী অবস্থা আরো ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। এগুলো আসলে অনেকটাই অপপ্রচারের মতোই ছিল। তবে এটা এত বেশি দুশ্চিন্তার কারণ নেই, এটা আমি শুধু বলতে চাচ্ছিলাম।